আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন আপনাদের সঙ্গে। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে লেখক সুকান্ত দাসের কলম থেকে একটি ভিন্ন স্বাদের ভৌতিক কাহিনী, হরিপ্রসন্নের বাড়ি। আজকের গল্প পাঠে থাকছে আলাপন, গল্পের সূত্রধার এবং একটি বিশেষ ভূমিকায় থাকছি আমি সায়ন্তন। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ গল্প সুকান্ত দাসের কলম থেকে হরিপ্রসন্নের বাড়ি। জানলার কাছে বসে নিজের মনেই কি যেন ভাবছিল অবনী হালদার। এই বাড়িতে এসে থেকেই যে কথা ভেবেছিল সেই মতন কিছুই হয়নি। এখন সন্ধ্যা, এ বাড়িতে ইলেকট্রিক পর্যন্ত নেই। এমন ঝকঝকে তকতকে একটা সুন্দর বাড়িতে ইলেকট্রিকের কোনো ব্যবস্থাই নেই, সেটা ভাবতেই কেমন যেন লাগে তার। অবশ্য তার একটা কারণ আছে বটে, এ বাড়িতে কেউ থাকে না। কালে ভদ্রে কেউ এলে তখন বাড়ির কেয়ারটেকার নিজে এসেই সমস্ত বন্দোবস্ত করে দেয়। ইলেকট্রিকের ব্যবস্থা কি রাখবে, তাই ইলেকট্রিক কর্পোরেশন কিংবা এই বাড়ির মালিক নিজেই হয়তো সেটা সরিয়ে দিয়েছে। টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছিল, তাতেই সামনে খুলে রাখা সাদা পাতার ওপরে পেনটাকে অদৃশ্যভাবেই বুলিয়ে চলেছিল অবনী। একটা লেখাও মাথায় আসছে না। হাতে আর বেশি সময়ও নেই, মাত্র মাসখানেকের মধ্যে তাকে বিষয়টা ভেবে একটা বড়সড় উপন্যাস নামাতেই হবে। আর সেই কারণেই তো খোঁজ খবর করে মথুরা নামক স্টেশনের থেকে প্রায় 5 ঘন্টার মতো দূরে এই হরিপ্রসন্নের বাড়িটা খুঁজে বের করেছে সে। বাড়ি বেশ ভালো। বাড়ির শেষের দিকে একটা ছোট্ট খালের মতো বয়ে গেছে। নামে খাল হলেও জল কিন্তু বেশ। বাড়ির পিছনে বাগান এবং সামনের দুদিকে বেশ কিছু গাছ কাছটা, আর চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা ছোট্ট ছিমছাম দোতলা বাড়িটা ব্যবস্থাপনার জন্য বেশ সুন্দর। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অবনী হালদার মনে মনে ভাবল, এমন একটা বাড়িতে যদি ফাঁকা থাকা যেত তাহলে কত ভালো হতো। লোকজনের ঝামেলা না, গাড়ি ঘোড়ার শব্দ না, কোনো কিচ্ছু নেই। শুধু এই কেয়ারটেকারটাকে একটু বশ মানাতে পারলেই হয়ে যেত। কিন্তু বাড়িটা নিয়ে কি একটা সমস্যা আছে বলে ওরা বলেছিল। যত সব বাজে কথা। অবনী হালদার কাজে মন দেয় আবার। আজ সারাদিন এই মতুলা নামক জায়গাটার এখানে ওখানে ঘুরে অনেক কিছুই মাথার মধ্যে ঘুরঘুর করছে ওর। আজ আর কিছু লেখা যাবে না। অতিরিক্ত চিন্তা মাথায় এলে যেমন একটা ভাবনাও ভালো করে ভাবা যায় না, ব্যাপারটা তেমনই হয়েছে। তাই কোনো রকমেই ভাবনা চিন্তাগুলোকে একটা একটা করে নামিয়ে ফেলতে হবে, এমনটাই ভাবছিল অবনী হালদার। ঠিক এমন সময় জানলার পাল্লার কাছে একটা শব্দ শুনতে পেল সে। ঠক 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 করে যেন জানলার পাল্লার উপর কেউ হাত রেখে 3 বার নক করেছে। মুখটা তুলে তাকায় অবনী হালদার। না, কেউ নেই। বাইরেটা চাঁদের আলোয় একরকম ভেসে যাচ্ছে। জানলার সামনে তো দূরের কথা, চাঁদের আলোতে যতটা দেখতে পাওয়া যায় ততটা পর্যন্ত কোথাও কেউ নেই। তাহলে কি হাওয়ার শব্দ শুনলাম? এইমাত্র যেন মনে হলো কি জানলার কাছে ধাক্কা দিল। অবনী হালদারের মনে হলো সে ভুল শুনেছে। একেতেই মাথার মধ্যে রাজ্যের চিন্তা ঘুরে বেড়াচ্ছে, আর তার উপর আজ এ বাড়িতে এসে একা। কেয়ারটেকার যদুলাল কোনোভাবেই অন্ধকার নামার পর এই বাড়িতে থাকতে রাজি হয়নি। কারণটাও বড় অদ্ভুত বলেছিল সে। বাবু আর আমায় ক্ষমা করবেন, বাড়ির পেছনে না আসলে আমি ঘুমাতেই পারি না। আরে আমি বাড়ি ফিরে না গেলে যে আমার বউটা রাত জেগে থাকবে। অবনী হালদার একটু অবাক হলো, কারণ যদুলাল বলেছিল তার বউয়ের সঙ্গে তার সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। বিয়ের পরে প্রায় 10টা বছর কেটে গেছে, কিন্তু কোনো ছেলে পিলে হয়নি। সে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, যদুলালের বলা মিথ্যে কথাগুলো কোনোটাই কাজে লাগেনি। সবটাই অবনী হালদার বুঝতে পেরেছিল। কিন্তু বেশি বেশি টাকা দেওয়ার লোভ দেখিয়ে যখন যদুলালকে আটকে রাখা গেল না,
তখন কিন্তু অবনী অবাক হলো। যে লোকটা মদ ছাড়া কিছু চেনে না, সে টাকার লোভ দেখেও রাতের বেলা এখানে থাকতে রাজি নয়। আবার সেই শব্দটা হলো, এবার জানলার পাল্লায় নয়, বন্ধ দরজার ওপারে যেন 3 বার পরপর কেউ ধাক্কা দিল। এবার অবনী হালদার চমকে উঠল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, এমনকি একতলার বারান্দার দরজাটাও ভেতর থেকে বন্ধ করা আছে। তাহলে দরজায় ধাক্কা দিচ্ছে কে? 2-1 বার টকটক শব্দ, তারপর কোথাও কোনো ধাক্কা নেই। অবনী হালদার হ্যারিকেনটা তুলে নিয়ে দরজার দিকে তাকালো, আর ঠিক তখনই মনে হলো যেন দরজার পাল্লার তলা দিয়ে ঘরের ভিতরে কি যেন একটা ঢুকতে শুরু করেছে। ওটা কি? লাল রঙের রক্ত বলে মনে হচ্ছে, কিন্তু না, লাল নয়, অদ্ভুত কিছু একটা। অদ্ভুত একটা গন্ধ নাকে এলো অবনী হালদারের। তার গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। জানলার পাল্লাটা খোলাই ছিল। অবনী হালদার জানলার দিকে চলে এলো। দরজার তলা থেকে একটা লালচে অদ্ভুত রক্তের মতো জিনিস সাপের মতো যেন ঘরের ভিতরে ঢুকে আসছে, সোজা এগিয়ে আসছে ভিতরের দিকে। অবনী হালদার চিৎকার করে উঠল, কারণ ততক্ষণ বোঝা যাচ্ছে দরজার ওপাশে যেন কেউ এসে দাঁড়িয়েছে। না না, ভয় দেখানোর জন্য ডুপ্লিকেট চাবি দিয়ে কে যেন ঘরের দরজা খুলেছে, কিন্তু নিজের ভাবনাটা যেন নিজের হাতেই নস্যাৎ করে দিলেন। বাইরের বারান্দার ছিটকিনি তিনি নিজের হাতে আটকে যান। তাহলে কি করে? ছাদের দরজা তো ভিতর থেকে বন্ধ, তাহলে ঘরের ভিতরে কোথাও লুকিয়েছিল। আবার শোনা গেল সেই শব্দটা। এইবার শব্দটা শোনা গেল ডান দিকের জানলার পাল্লার ওপরে। সেই পাল্লাটা বন্ধ হওয়ার শব্দ হতেই দুহাতে অবনী হালদার নিজের কান চেপে ধরে চিৎকার করে উঠল, শুনবো না, শুনবো না, শুনবো না, কিছুতেই শুনবো না, না 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 না, ও শব্দ আমি শুনবো না, শুনবো না। অবনী দুহাতে নিজের কান থেকে ফেলল। শব্দটা তখন আর হচ্ছে না। দরজার তলা থেকে বেরিয়ে আসা কালচে রক্তটা আরো খানিকটা ছড়িয়ে পড়েছে মেঝের উপর। রক্তটা গড়াতে গড়াতে সোজা অবনীর দিকে এগিয়ে আসছে। সে নিজের চেয়ারের কাছটায় ছুটতে গেল, আর ছুটতে ছুটতে জানলার একদম কাছে এসে পড়েছিল। আর ঠিক তখনই জানলার বাইরে থেকে একটা হাত উঠে এলো উপরের দিকে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারত জানলার বাইরে ঘাসের জমির কাছটায় এতক্ষণ কেউ যেন বসেছিল। অবনী জানলার কাছে গিয়ে যেই দাঁড়ালো, জানলার গরাদের ফাঁক দিয়ে একটা হাত এসে অবনীর গলাটা চেপে ধরল। অবনী ছাড়াবার সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টান দিয়ে গরাদের বড় বড় ফাঁকের মধ্যে দিয়ে তার মাথাটা বের করে ফেলল সে বাইরে। শুধু এক মুহূর্তের জন্য অবনী দেখতে পেয়েছিল একটা অদ্ভুত মুখ। তারপর একটা অদ্ভুত চিৎকারে ভরে উঠেছিল হরিপ্রসন্নের বাড়ির বাতাসটাও। বাবা, অদ্ভুত ব্যাপার। একটা কেয়ারটেকার পর্যন্ত নেই। কি ভাই, এত বড় বাড়ি, এত সুন্দর করে সাজানো, অথচ পাহারা দেওয়ার জন্যই কেউ নেই। আমাদের ওদিকে এমন একটা বাড়ি থাকলে আর এমন একটা এলাকা থাকলে সবাই তো লুটে বুটে খেত। কি বলিস? মনীষের কথা শুনে অল্প হাসল দিব্যেন্দু। কথাটা সে মিথ্যে বলেনি। বাড়ির পেছন দিকে বেশ বাগানের মতো রয়েছে। আম, জাম, কাঁঠাল, নারকেল, কিসের গাছ নেই। সামনে পথের দুপাশে একসময় ফুলের বাহার ছিল। এখন যত্নের অভাবে গাছগুলো মরে শুকিয়ে গেছে। বাড়িটা বাইরে থেকে দেখে কেমন একটা ধুলো পড়া মনে হলেও ঘরের দরজাগুলো খুলে ভেতরে এসে কিন্তু ওরা অবাক হয়ে গেল। এমন মতুলা নামের একটা অখ্যাত স্টেশন থেকে এতটা দূরে যে এমন চমৎকার একটা সাজানো গোছানো বাড়ি থাকতে পারে সেটা ওরা ভাবতেই পারেনি। হ্যাঁ, শুধু একটু ঝাড়পোঁছ করে পরিষ্কার করে নিতে হবে, এই যা। তাছাড়া কিন্তু আর কিছুই করার নেই। ক্লান্তিতে দুজনের শরীর যেন ভেঙে পড়েছিল। ধপ করে বসার ঘরের মস্ত বড় সোফায় দুজনেই পাশাপাশি বসে পড়ল।
ব্যাগপত্র আর সুটকেসটা পড়ে রইল এক পাশে। সোফায় বসে থাকতে থাকতে মনীষ আবার বলল, আরে সে যাই বলিস ভাই, এখানে একটা সমস্যা তো আছেই। কি বলতো, খাওয়া দাওয়া। এখান থেকে সেই বাজারের কাছে গিয়ে তারপর খাবার দাবার কিনে আনতে হবে। ভাগ্যিস আমরা আজকে রাতের বেলা সঙ্গে করে খাবার নিয়ে এসেছিলাম ওই স্টেশনের কাছ থেকে। না হলে যে কি হতো। একটা ব্যাপার লক্ষ্য করেছিস, এই বাড়িটা কিন্তু লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। অন্তত মিনিট 10 আমাদের হেঁটে আসতে হয়েছে ফাঁকা জমির মাঝখান দিয়ে। এখানে যে বাড়ি বানিয়েছিল সে নিশ্চয়ই লোকজনের কোলাহল থেকে দূরে একাকীভাবে জীবন কাটাতে চেয়েছিল, নইলে এমন একটা জায়গায় কেউ বাড়ি বানায়? দেখ, শিল্পী কিংবা পাগল মানুষ ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। বাড়ির চারপাশে এত বাগান, এত গাছপালা, এত কিছু, অথচ আশেপাশে কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, আমার তো মনে হয় দিনের বেলা যদি আমরা ছাদে উঠে দেখি তখনও চারিদিকে খুঁজলে একটাও বাড়িঘর দেখতে পাবো না। এমনিতেই তো বাড়ির পেছনেই খাল। খালটা এক পাশে নয়, দুপাশ থেকে বাড়িটাকে ঘিরে রেখেছে। অন্য পাশে যতদূর চোখ যায় ছোট ছোট ঝোপ জঙ্গল। মতুলার একদম শেষের দিকে এই বাড়িটা। শুধুমাত্র একটা দিক, অর্থাৎ পূব দিকে সোজা রাস্তা চলে গেছে। দুপাশে ধানের জমি পেরিয়ে তারপর সেই রাস্তাটা গিয়ে ঠেকেছে লোকালয়ের সাথে। খালটা মফস্বল গ্রাম আর শহর এই দুই মিলিয়েই আছে। স্টেশনের কাছাকাছি শহর, আর স্টেশন থেকে দূরে এলে এই গ্রাম। ওরা ক্লান্ত ছিল বলে তখন আর বেশি কিছু ভাবল না। স্টেশন থেকে দুবেলার খাবার ওরা কিনে নিয়ে এসেছিল, তাই দুপুরবেলা খেয়ে একটা ঘরের দরজা খুলে কোনো রকমে বিশ্রাম করে সেখানেই সময়টা কাটিয়ে দিল। ইলেকট্রিক নেই, তাই মোবাইলগুলো বন্ধ রাখতে হয়েছে ব্যাগেই। বলা যায় না, 2-3 দিন কাটাতে হবে হয়তো। কখন চার্জ শেষ হয়ে যায় কে জানে। সন্ধ্যা 7টা নাগাদ প্রথম ঘুম ভাঙল দিব্যেন্দুর। বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলো সে। একতলার শেষের দিকে একটা বাথরুম আছে, দোতলাতেও একটা বাথরুমের ব্যবস্থা আছে, তবে সেটার কাজ নাকি এখনো সম্পূর্ণ হয়নি। ধীর পায়ে সে বাথরুমের দিকে এগিয়ে গেল, সঙ্গে একটা ছোট্ট টর্চ। সন্ধ্যা 7টার পর কিন্তু এর মধ্যেই চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। বিশেষত ঘরের জানলা দরজাগুলো সবকিছু বন্ধ থাকার জন্যই যেন অন্ধকারটা আরো বেশি করে মনে হচ্ছে। দিব্যেন্দুর চোখে ঘুম তখনও লেগে আছে। সেই সকালে উঠে বেরিয়েছে, আজকের দিনটা শুধু বিশ্রাম নিয়েই কেটে যাবে। একটু পরে মনীষকে ডেকে রাতের খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বে। কাল সকালে না হয় সারাদিন বাড়িটা এবং পরদিন গোটা জায়গাটা ঘুরে দেখা যাবে। এইসব কথাই মনে মনে ভাবছিল দিব্যেন্দু। আর ভাবছিল বলেই বাথরুমের দরজাটার দিকে ভালো করে খেয়াল করেনি। হাতের টর্চটা গোল, অথচ তীব্র আলো ছড়িয়ে দিচ্ছিল মেঝেতে। বাথরুমের কাছে আসতেই দিব্যেন্দু খেয়াল করল না যে বাথরুমের দরজাটা খোলা। বাথরুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে পড়ে থাকলে যেমন একটা ধুলো জমে যায় ঠিক তেমনটাই। এখানে জলের ব্যবস্থা নেই, শুধু একটা চাপা কল আছে বাড়ির সামনের দিকে। সেটা আগেই দেখেছিল দিব্যেন্দু। চাপা কল চেপে জল তুলতে হবে। যদিও চাপা কল ছাড়াও একটা কুয়ো রয়েছে বাড়ির পিছনের দিকে। বাথরুমে জল ছিলই, কিন্তু কতদিন আগের সে জল তা কেউ জানে না। কে জানে কে এই জল ভরে রেখেছিল। কথাটা বলে দিব্যেন্দু নিচু হয়ে টর্চের আলোয় ছোট স্টিলের বালতিটা থেকে যেই জলটা তুলতে গেল, অমনি মনে হলো সেই জলের ভিতরে ভাসছে একটা অদ্ভুত মুখ। মুহূর্তের জন্য ব্যাপারটা দেখতে পেয়ে দিব্যেন্দু চমকে উঠেছিল। টর্চের আলো বালতির জলের মধ্যে গিয়ে পড়েছিল, আর তাতে মনে হলো বালতির একদম নিচের দিকে একটা কাটা মাথা ডুবে রয়েছে। তার চোখ দুটো যেন একভাবে তাকিয়ে রয়েছে দিব্যেন্দুর দিকে। ধরফর করে উঠেছিল দিব্যেন্দু। হাত থেকে টর্চটা পড়ে গিয়েছিল, কিন্তু তখনও সেটা নেভেনি। এক মুহূর্তের জন্য দিব্যেন্দু বিহ্বল হয়ে গেলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় দিব্যেন্দু। বারান্দায় একটা পায়ের শব্দ আসছে, তাহলে মনীষ কি উঠে পড়েছে? টর্চটা তুলে নেয় দিব্যেন্দু। আবার বালতির জলে আলো ফেলে, কিন্তু জলের মধ্যে কোথাও কিছুই নেই।
অথচ একটু আগেও মনে মনে বলে ওঠে দিব্যেন্দু, ঘুমের চোখে কি দেখে ফেলেছি। ধুর, এসব কথা আবার মনীষ জানতে পারলে আমার উপর হাসবে। মনে মনে কথাটা বলে মুখে একটা মুচকি হাসি রেখে দিব্যেন্দু পেছন ফিরল। আর টর্চের আলোটা বাথরুমের দরজার উপরে পড়তেই আতঙ্কে তার গোটা শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাথরুমে ঢোকার পর দরজাটা বন্ধ করে নিশে, বলা যায় না, এতদিনের ব্যবহার না করা দরজা ছিটকিনি কোনো রকম ফেঁসে গেলেই হলো। কিন্তু এখন দরজাটা সম্পূর্ণ বন্ধ। আর শুধু তাই নয়, বাথরুমের দরজাটা ছিটকিনি ভেতর থেকে বন্ধ করা। আবার মনে হয় ভুল হচ্ছে। অভ্যেসের বসে নিজেই হয়তো দরজাটা বন্ধ করে ফেলেছি, আর এখন ভুল ভাবছি। দিব্যেন্দু নিজের মনের ভুল বলে ব্যাপারটা চাপা দিয়ে সরবার চেষ্টা করতে থাকে। কিন্তু আর একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। দরজার পাল্লাটায় হাত দিয়ে টানতে যেতেই দিব্যেন্দু বুঝল দরজাটা খুলছে না, অথচ ছিটকিনি সে এইমাত্র নিজের হাতেই খুলেছে। তাহলে কি বাইরের দিক থেকে কেউ দরজাটা বন্ধ করে রেখে গেল? আর ঠিক সেই মুহূর্তেই আবার বারান্দার কাছে সেই খসখস পায়ের শব্দটা শোনা গেল। দিব্যেন্দু গলা তুলে বলে উঠল, মনীষ, বাথরুমের দরজাটা কি করে যেন লক হয়ে গেছে, একটু খুলে দে না। কিন্তু না, মনীষের কোনো সাড়া নেই। দিব্যেন্দু স্পষ্ট বুঝল পায়ের শব্দটা বসার ঘরের লম্বা জায়গাটা জুড়ে একবার বাথরুমের সামনের দিকে আসছে, আর একবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটু দূরে অন্তত তারা যে ঘরগুলোর কাছে রয়েছে সেই ঘরের কোনো একটার কাছে আরও দুবার ডাকল দিব্যেন্দু। কি করবে বুঝতে পারল না। ঘামে তার গোটা শরীর ভিজে যেতে শুরু করলো। পরিত্যক্ত নতুন বাথরুম থেকে ভেসে আসা পেচ্ছাবের গন্ধ আর তার সাথে অদ্ভুত একটা কুমুট ভাব যেন আস্তে আস্তে চেপে ধরতে শুরু করলো দিব্যেন্দুকে। সে আবার চিৎকার করে বলল, মনীষ, মনীষ, এই শুনতে পাচ্ছিস? দিব্যেন্দুর চিৎকারটা এবার যেন একটা ভয় জড়ানো আর্তনাদে পরিণত হলো। ধীরে ধীরে বাথরুমের অন্ধকারটা যেন তাকে আস্তে আস্তে চেপে ধরতে শুরু করেছে। একটু আগে জ্বলতে থাকা টর্চটাও মাঝে মাঝে দপদপ করে উঠছে। আর ঠিক তখনই দিব্যেন্দুর মনে হলো যেন একটু আগে যে বালতির জল সে বাথরুমের মেঝেতে ঢেলেছে সেই জলের ভেতর থেকে কি যেন একটা সপ সপ করে শব্দ করছে। ফোঁটা ফোঁটা জল ছিটে হয়ে লাগছে দিব্যেন্দুর গায়ে। টর্চের আলোটা সামনের দিকে ফেলল সে, আর দেখতে পেল বালতির ভেতর থেকে একটা শরীর যেন আস্তে আস্তে বেরিয়ে আসছে বাইরের দিকে। মনীষ বেশ নিশ্চিন্তেই ঘুমোচ্ছিল। একে তো এতটা জার্নি, তার উপরে কলকাতা থেকে বাইরে বেরোনো। যদি তার মামার কোম্পানি এই জায়গাটা কেনার জন্য আগ্রহ না দেখাতো তাহলে হয়তো তাদের এখানে আর আসা হতো না। তারা দুজনে এসেছে এই জায়গাটায় 2-3 দিন থেকে দেখবার জন্য। মনীষের মামার একটা প্রাইভেট কোম্পানি রয়েছে। সে কাজের সূত্রে মতুলার কাছেই একটা বাগান বাড়ির মতো জায়গা কিনতে চেয়েছিল। মনীষের মামা তাই একদিন ওর কাছে এই প্রস্তাবটা রাখতেই মনীষ আর দিব্যেন্দু রাজি হয়ে যায়। 3 দিন এমন একটা জায়গা থেকে ঘুরে আসা যাবে, আর তারপর ফিরে এসে তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই মামা ঠিক করবেন যে জায়গাটা কেনা যাবে কি যাবে না। তবে মামা কিন্তু বারবার বলে দিয়েছিলেন, তোরা ভালো করেই জানিস আমাদের কোম্পানির স্টাফদের আমি যথেষ্ট সম্ভব খেয়াল রাখার চেষ্টা করি। মাঝে মাঝে তাদের মধ্যে অনেকেই কাজকর্ম থেকে একটু বিরতি নিয়ে এখানে ওখানে যেতে চায়। জায়গাটা বেশ ভালোই শুনেছি, বিশেষত ওই বাগান বাড়ির জায়গাটা একটু নিরিবিলি, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আসা যেতেই পারে। তাছাড়া আমার নিজেরও মাঝে মাঝে এমন কোথাও গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হয়। তার জন্য যদি পারফেক্ট হয় তখন কেনা যাবে না হয়। আরে ও তুমি চিন্তা করো না মামা। কিন্তু তুমি আরেকটা কি যেন বলছিলে? যদিও কথাগুলো তোরা বিশ্বাস করবি না, কিন্তু আমার আজকের যা কোম্পানি দেখছিস সে তো আর আজকের নয়। নানা কাজ আমায় করতে হয়েছে কম বয়স থেকে, তাই বিভিন্ন অভিজ্ঞতা আমার আছে। ওই জায়গাটাতে কিছু একটা আছে,
তাই যারা সেখানে যায় তারা কেউ কিন্তু দ্বিতীয়বার ওই বাড়িতে পা রাখে না। কেন? জানি না, বছর দুয়েক আগে একজন লেখক, যদ্দূর মনে পড়ে তার নাম ওই অবনী হালদার, ব্যাপারটা নিয়ে বেশ চর্চা হয়েছিল। তবে সেই সময়ের উঠতি নাম করা লেখক অবনী হালদার ওই বাড়িতে ঘুরতে গিয়েছিল কিছুদিনের জন্য বা মাসখানেকের জন্য বোধহয়। তখন ওখানে যদুলাল নামের একজন কেয়ারটেকার ছিল, কিন্তু ওখান থেকে ফিরে আসার পরেই অবনী হালদার লেখা ছেড়ে দিলেন। শুধু তাই নয়, মিস্টার হালদার কোথায় থাকে সে কথা তার কাছের লোকজনেরাও বোধহয় জানে না। তিনি যেন একেবারে ভ্যানিশ হয়ে গেলেন, অথচ কলকাতায় ফিরে এসেছিল। তার শেষ লেখা উপন্যাসটিও ছাপানো হয়েছিল, খুব একটা খাটতে হয়নি। তারপর ধীরে ধীরে কোথায় যে হারিয়ে গেল লোকটা। ওই অবনী হালদারের ব্যাপারটার পরেই জায়গাটা নিয়ে শোরগোল শুরু হয়। শোনা যায় অবনী হালদার ওখান থেকে ফিরে আসার পরে নাকি পাগল হয়ে গেছিল। যত সব বাজে কথা। আরে লেখকরা এমনিতেই পাগল হয়, পাগল না হলে ওইসব ছাইপাশ লিখতে পারে নাকি? শুধু শুধু সময় নষ্ট করে খাতার পাতা ভরানো আর লোকজনের মন ভোলানোর গল্প। দূর, অকারণ সময় নষ্ট করে মুখের সামনে এই রকম করে বই খুলে বসে কোনো কি লাভ আছে তুই বল? না আছে কোনো লাভ, না আছে কোনো লোকসান, কিছুই নেই। ওই যাদের হাতে অনেক সময় থাকে ওরাই এসব কাজ করে। সবকিছু তো তোদের ওই ইনস্ট্যান্ট মোবাইল বা ইন্টারনেটে পাওয়া যায় না রে। সাহিত্যের কদর করতে তোরা বুঝলি না। যেদিন বুঝবি সেদিন অনেকটা দেরি হয়ে যাবে, তখন হয়তো অনেক কিছুই আর পাবি না। যাই হোক, তোরা তাহলে একদিন সময় করে বেরিয়ে পড়। তারপরেই তাদের বেরিয়ে পড়া এবং এইখানে আসা। শুধু কেয়ারটেকারের ব্যাপারে মামা একটা অদ্ভুত কথা মনীষকে বলেছিল, সে কথা দিব্যেন্দু জানে না। মনীষ ব্যাপারটাই খুব একটা গুরুত্ব দেয়নি। এইসব কথা তার হেসে উড়িয়ে দেওয়ার মতো ছাড়া অন্য কিছু বলে মনে হয় না। যাই হোক, ঘুমটা ভাঙতেই মনীষ প্রথমে আবিষ্কার করল যে দিব্যেন্দু ঘরে নেই, আর সঙ্গে আনা যে টর্চের লাইটটা টেবিলের একপাশে জ্বলছিল সেটাও কখন যেন বন্ধ হয়ে গেছে। দুঃসালা, দিব্যেন্দু, দিব্যেন্দু, আরে আরে এই কোথায় গেলি ভাই আবার? এই দিব্যেন্দু, আরে কোথায় গেলি? মনীষ দিব্যেন্দুকে ডাকতে ডাকতে বিছানা থেকে নিচে নেমে আসে। মেঝেতে পা দিতেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে তার। চমকে উঠে মনীষ পা তুলে নেয়। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু মনীষের মনে হয় যেন জলের মতো ঘন কিছু। পাটা তুলে নিয়ে নিজের অজান্তেই পায়ের তলায় হাত বোলাতে বোলাতে কিন্তু বুঝতে পারে না মনীষ আসলে মেঝেটা এমন ঠান্ডা রয়েছে যে হঠাৎ করেই তার উপরে পা রাখতেই গোটা শরীরটা শিরশিরিয়ে দিল। চার্জার লাইটটা বন্ধ হয়ে গেল কি করে? বাইরে কি হাওয়া দিচ্ছে নাকি? কথাটা বলে হেঁটে গিয়ে টেবিলের কাছে টর্চের লাইটটা আবার জ্বালে, আর ওটা জ্বালতেই ঘরের ভেতরটা এক ঝলক কেমন যেন দৃশ্যমান হয়ে ওঠে। কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার কিন্তু মনীষের চোখ এড়িয়ে যায়। মনীষ যে বিছানায় শুয়েছিল সেই বিছানার ঠিক উপরে একটা ফ্যান রয়েছে। ইলেকট্রিকের ব্যবস্থা না থাকলেও ফ্যানটা রয়েছে, আর ঠিক সেই ফ্যানের দুটো ব্লেডের উপর দুটো পা রেখে আর সামনের ব্লেডের উপরে দুটো হাত ঢুকিয়ে বসে আছে কে যেন একটা। মনীষ আর সেদিকে না তাকিয়ে ঘুম জড়ানো ক্লান্ত চোখে চোখ মুখ ঘষতে ঘষতে সে এগোতে যায় সামনের দিকে। হাত ঘড়িতে দেখে প্রায় 8টা বেজে গেছে। প্রচণ্ড একটা হাই তুলে মনীষ সামনের দিকে এগোতে যাবে, ঠিক সেই সময় একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনতে পায় সে থমকে দাঁড়ায়। বাইরে কি হাওয়া দিচ্ছে নাকি? গাছের ডাল নড়লে এমন শব্দ হয়, কিন্তু ঘরের জানলাগুলো তো সব বন্ধ। তাহলে কি বাইরে কোথাও থেকে আওয়াজটা আসছে নাকি? থমকে দাঁড়ালো মনীষ, কিন্তু ওপরের দিকে সে তাকায় না। তখনও ঠিক তার মাথার ওপরে অচল হয়ে পড়া ফ্যানটা অল্প অল্প ঘুরছে, আর সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আসছে ঠিক ফ্যানের কাছটা থেকে।
কারণ ফ্যানের ওপরে বসে থাকা সেই মূর্তিটা তখন নিজের বিভৎস মুখটা এদিক ওদিক ঘুরিয়ে দেখে চলেছে মনীষকে। দিব্যেন্দু কতক্ষণ বাথরুমের মধ্যে আটকে ছিল সে নিজেও জানে না, সঙ্গে তার হাত খড়ি নেই। টর্চের আলোটা একবার জ্বলছে আর একবার নিভে যাচ্ছে। বালতির জলের সেই শব্দটা শুনে জলের দিকে তাকিয়ে সেখান থেকে কাউকে একটা বেরিয়ে আসতে দেখেই হাতের টর্চটা পড়ে গেছিল তার। যে বেরিয়ে এসেছিল সেও যেন বাথরুমের মধ্যেই রয়েছে। আধো অন্ধকারের মধ্যে একটা পচা গন্ধে বাথরুমটা ভরে গেছিল। দিব্যেন্দুর মনে হচ্ছিল বাথরুমের ছোট্ট ড্রেনের কাজটা থেকে উঠে আসা পেচ্ছাবের গন্ধর সাথে একটা আষ্টে গন্ধ মিশে যেন একটা অদ্ভুত গন্ধ তৈরি করেছে। অন্য সময় হলে দিব্যেন্দু বমি করে ফেলত, কিন্তু এখন যেন কিছুতেই কিছু হলো না। কারণ দিব্যেন্দু স্পষ্ট বুঝতে পারছে তার উল্টো দিকের দেওয়ালে বাথরুমের ঠিক অন্য পাশে ঠিক তারই মতো দেওয়ালের কাছে পিঠে গিয়ে স্টিলের বালতির দুপাশে দুটো পা রেখে কে যেন তারই দিকে তাকিয়ে আছে। দিব্যেন্দু ভয়ে থরথর করে কাঁপতে লাগল। দরজাটা বাইরে থেকে বন্ধ নাকি ভেতর থেকে বন্ধ কিছুই বোঝা যাচ্ছে না। যতবার দরজার গায়ে হাত দেয় ছিটকিনি বন্ধ দেখতে পায়, কিন্তু নিজের হাতে খুলেও বাইরে যেতে পারে না সে। খসখস করে পায়ের শব্দটা এখন বন্ধ হয়েছে। তাহলে কি মনীষ চলে গেল? কিন্তু দিব্যেন্দু তো চিৎকার করেছিল, তার সেই শব্দটা মনীষের শুনতে পাওয়ার কথা। বুকের ভেতর থেকে কি যেন একটা ভাব বারবার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল দিব্যেন্দুর। দিব্যেন্দু বুঝতে পারছিল এই বাড়িটার ব্যাপারে মামা যে কথাটা বলছিল সেই কথাটা আদৌ মিথ্যা হতে পারে না। কারণ বন্ধ বাথরুমের ভেতরে, বিশেষ করে এই ছোট্ট বালতিটা থেকে কেউ বাইরে বেরিয়ে আসবে কি করে? দিব্যেন্দুর মনে হলো সামনে বসে থাকা মূর্তিটা তার দিকে তাকিয়ে দেখছে। অন্ধকার এত গভীর যে এতক্ষণ বসে থাকার পরেও সেই অন্ধকারে চোখ সইছে না তার। বালতিটা একবার খট করে শব্দ হতেই দিব্যেন্দু ভয়ে আর্তনাদ করে উঠল। না, কিছু হলো না। বারবার মনে হচ্ছে এই যে এক্ষুনি হয়তো একটা ঠান্ডা হাত এসে চেপে ধরবে দিব্যেন্দুর পাটা। ঠান্ডা একটা আতঙ্ক আর ঘামে তার গোটা শরীরটা যেন শীতের রাতের মতো বরফ হয়ে জমে রয়েছে। একবার শুধু বাথরুম থেকে বেরিয়ে পড়তে পারলেই হয়। দিব্যেন্দুর মনে পড়ে গেল মনীষের কথাটা। দেখ ভাই, তোর মতো আমিও কিন্তু কিচ্ছু মানি না, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটা নতুন জায়গা, তার মধ্যে আমাদের জন্য সম্পূর্ণ অচেনা। তারপর জায়গাটা এতদিন ধরে বন্ধ পড়েছিল। বাড়িটার তালাটার কি অবস্থা ছিল দেখেছিলি তো? তো ওই জন্যই বলছি, কোথাও গেলে আমাকে ডাকিস, কোনো হিরোগিরি নয়। হ্যাঁ, আমিও কোথাও গেলে তোকে ডাকবো। মনে রাখবি ভাই, এখানে কিন্তু বিপদে পড়লে আমাদের কেউ বাঁচাতে আসবে না। মনীষের কথাটাই শোনা দরকার ছিল। কেন যে ওঠার সময় মনীষকে একবার ডাকলাম না। দূর সালা, এখন এই বাথরুমে আটকে থাকতে হবে কাল সকাল পর্যন্ত মনে হচ্ছে। কথাটা মনে করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খট করে একটা শব্দ হলো, আর তারপরে ক্যাঁচ করে বাথরুমের দরজাটা খুলে গেল। আর তারপরেই দরজা থেকে বাইরে বেরিয়ে আসে সে। আর ঠিক এমন সময় হঠাৎ ধরাং করে শব্দ করে বন্ধ হয়ে গেল বাথরুমের দরজাটা। দিব্যেন্দুর মনে হলো বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা কেউ হয়তো নিজের হাতে বন্ধ করে দিল সেটা। মনীষ দিব্যেন্দুকে ডাকতে ডাকতে ঘর থেকে বাইরে বেরিয়েছিল। দরজাটা টেনে দিয়ে টর্চের লাইটটা হাতে নিয়ে কখন যে বাইরে বেরিয়ে এসেছিল তা বলা যায় না। একে তো অন্ধকার, তার উপর আলো কখন কি কাজে লাগে। কিন্তু দু তিনবার ডাকার পরেও যখন দিব্যেন্দুর সাড়া পাওয়া গেল না, তখন মনীষ তাকালো বাইরের দিকে। বাইরের দরজাটা খোলা। বসার ঘরের পরেই পাশাপাশি তিনটে ঘর। একপাশে ছোট মতো একটা প্যাসেজ গিয়ে রান্নাঘর, তার একপাশে বাথরুম। বসার জায়গাটার পাশাপাশি এবং উল্টো দিকের মুখের চারটে সোফা বেশ ছোটোখাটো। তার কাছ থেকেই রাস্তাটা গিয়েছে সামনের দিকে।
এই রাস্তা দিয়ে বাইরের দরজা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। দরজাটা খোলা, বাইরে থেকে চাঁদের আলো সামনের দিকটাই এসে পড়েছে। যেন মনে হলো চাঁদের আলোটা সামনের দরজার একটা পাল্লার ছোট ছোট ফাঁক দিয়ে মেঝেতে গিয়ে পড়েছে। দরজার একটা পাল্লা খোলা। টর্চের লাইট হাতে মনির সামনের দিকে এগোতে থাকে। সে ভাবতে থাকে, এত রাতে দিব্যেন্দু বাইরে চলে গেল, একটা যদি কথা শুনে সালা। কতবার করে বললাম আমায় আমায় না ডেকে কোথাও যাবি না, কোথাও যাবি না। ঠিক তখনই পেছনের দিক থেকে পায় দিব্যেন্দুর গলা। মনীষ, কোথায় তুই? মনীষ ভেবে নিয়েছিল দিব্যেন্দু বাইরে গেছে, কিন্তু ভেতরের দিকে, বিশেষ করে বাথরুমের দিক থেকে মনীষের গলার আওয়াজ শুনে সে একটু থতমত খেয়ে পেছনের দিকে তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। টর্চের লাইটের আলোতে চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু দিব্যেন্দু তো দূরে থাক, অন্য কেউ নেই। তবেই তাকে ডাকল কে? আবার মনে শুনতে পায় দিব্যেন্দুর গলা। দিব্যেন্দু যেন বলছে, এই মনীষ, কি হলো কি? এদিকে তাকা, আয় আমার দিকে। আরে আমি এখানে। আবার থতমত খায় মনীষ। গলাটা ভেসে আসছে খুব কাছ থেকে, কিন্তু কথা শোনা গেলেও দেখা যাচ্ছে না কাউকে। হঠাৎ করে বাইরের দরজাটার আর একটা পাল্লা একটা শব্দ করে খুলে যায়। এবার মনীষ নিশ্চিন্ত হয় যে দিব্যেন্দু বাইরে আছে। বোধহয় বাইরে থেকেই জোরে জোরে কথা বলছে আর তাকে ভয় দেখাবার একটা চেষ্টা করছে আর কি। মনীষ সামান্য হেসে বলে, কি ভেবেছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাবি? আমাকে ভয় দেখাতে পারবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কথাটা বলে মনীষ এগিয়ে যায় সামনের খোলা দরজার দিকে। আর ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দিক থেকে কে যেন হাঁটতে হাঁটতে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। ঠিক একটু আগে মনীষ যেখানে দাঁড়িয়েছিল সেইখানটাতেই। আর তারপর আস্তে আস্তে ঢুকে আসে ভেতরের দিকে। দিব্যেন্দু যখন বসার ঘরে সোফার কাছে এসে পৌঁছল, দেখতে পেল বাইরে যাওয়ার দরজাটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। সোফা থেকে বেশ খানিকটা দূরে হলেও ব্যাপারটা দেখতে পাওয়ার একটা কারণ ছিল দিব্যেন্দুর হাতের টর্চটা। সেটা পড়েছিল ঘরের ঘড়িটার দিকে। ঘড়িটা এখনো চলছে। ঘড়িতে সময় 7:45। সামনের দিকে ফেলতেই আবার দিব্যেন্দু দেখতে পেল মনীষকে। মনীষ সেই আগের মতোই হাফ হাতা একটা গেঞ্জি আর পরনে লম্বা একটা ট্রাউজার প্যান্ট। মনীষ এক হাতে দরজার একটা পাল্লা ঠেলে খুলছে, আর দিব্যেন্দু সেই সময় পিছন থেকে ডাকছে, মনীষ, মনীষ, কোথায় যাচ্ছিস? যাস না। আরে আমার কাছে আয়, কথা শোন। ওই। কিন্তু মনীষ দিব্যেন্দুর কথা শুনতে পেল না। দিব্যেন্দু কি করবে ঠিক বুঝতে পারল না। হাতের টর্চের আলোটা একবার থকথক করে উঠতেই দেখতে পেল বাইরের দরজাটা আবার আস্তে আস্তে যেন নিজের মতোই বন্ধ হয়ে যাচ্ছে। উফ, এত কষ্ট করে বাথরুম থেকে বাইরে বেরোলাম, আর মনীষ এখন বাইরে কোথায় চলে যাচ্ছে? ঘড়িতে মাত্র 7:45 বাজে, অথচ দেখে মনে হচ্ছে যেন চারপাশে গভীর রাত নেমে এসেছে। এই মনীষ! দিব্যেন্দু আর একবার ডাকল মনীষকে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। তখন বাইরের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। দিব্যেন্দু আর দাঁড়ালো না, সে ছুটে গেল সামনের দিকে। কিন্তু ছুটে যাওয়ার সময় এবারও দিব্যেন্দু খেয়াল করল না তার পেছন দিকে ঘরের দরজাটা সামান্য খোলা রয়েছে। আর সেই দরজা দিয়ে একবার যদি সে ঘরের ভিতর দিকে তাকাতো, তাহলে হয়তো তার ধারণাটা বদলে যেত এক মুহূর্তে। দরজা দিয়ে বাইরে বেরিয়ে সেই চাঁদের আলো যেন ঝাঁপিয়ে পড়ল দিব্যেন্দুর গায়ের ওপর। এতক্ষণ ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে যেন দৃশ্যটা সম্পূর্ণ বদলে গেল। কিন্তু মনীষ গেল কোথায়? বাথরুমের ভেতরে থাকা সেই দমবন্ধ করা গন্ধটা এখনো যেন দিব্যেন্দুর গায়ে লেগে আছে।
ব্যাপারটাকে ছেড়ে ফেলার জন্যেই সে সামনের দিকে হাঁটল। তারপর এদিক ওদিক তাকিয়ে মনীষকে খুঁজতে লাগলো। মনীষ, আরে কোথায় গেলি রে? মনীষ, আমার কথাটা শোন। তুই বুঝতে পারছিস না এখানে কিছু একটা হচ্ছে? মনীষ কিন্তু সাড়া দিল না। দিব্যেন্দু এবার বাড়িটার ডান হাতে চাঁদের আলোয় দেখতে পেল মনীষ হেঁটে যাচ্ছে বাড়ির পিছনের দিকে। হুড়মুড় করে এগিয়ে গেল সে সামনের দিকে। একদম মনীষের কাছাকাছি এসে সে হাঁপাতে হাঁপাতে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? রাতের বেলা ঘর থেকে বাইরে বেরোলি কেন? হ্যাঁ, তুই জানিস না কি হয়েছে বাথরুমের মধ্যে? আমি কিভাবে আটকে পড়েছিলাম। আর মামা বোধহয় সত্যি কথাই বলেছেন, এই বাড়িতে কিছু একটা আছে। কি আছে? মনীষের গলায় কেমন যেন একটা অদ্ভুত গম্ভীর ভাব। তবে দিব্যেন্দু তখন এদিকে গুরুত্ব দেয় না। সে প্রাণপণে বলে চলেছে বাথরুমের ভেতরে ঢোকার পর থেকে বাথরুমের বাইরে আসা পর্যন্ত সমস্ত বর্ণনাটুকু। কথা বলতে বলতে তার চোখ বিস্ফারিত হয়ে আসে, নাকের পাটা ফুলে যায়, আর মুখ দিয়ে যেন একটু একটু থুতু বেরিয়ে আসতে থাকে। এতক্ষণ একটানা কথা বলতে গিয়ে তার মুখে থুতু জমে উঠেছিল, গলা শুকিয়ে কাঠ। মনীষ কিন্তু কিছুই বলে না, উত্তেজিত হয় না, ভয় পায় না। সে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে চলেছে। আর আমার মনে হয় তোর মামার বলা সেই গল্পটাই সত্যি। আচ্ছা, তোর মামা তোকে আর কিছু বলেনি? কোনটা শুনতে চাইছিস? আরে, তোর মামা বলেছিল না যে এই বাড়িটায় কি একটা সমস্যা আছে? মামা যখন এখানে দেখা করতে আসে ঠিক তখনই, তারপরই তো কেয়ারটেকার এখান থেকে চলে গেল। বেশ, চ ওইদিকে যাই। ওইদিকে যেতে যেতেই তোকে সব গল্প বলছি, চ। মনীষ আগে আগে হাঁটে, আর সামান্য পেছনে দিব্যেন্দু। দিব্যেন্দুর মন থেকে তখনও ভয়টা সরেনি। এদিক ওদিক তাকিয়ে বারবার দেখার চেষ্টা করছে কটা বাজে এখন। তখন বেরুবার সময় 7:45 দেখে এসেছিল সে, আর এখন বোধহয় 8:30 কাছাকাছি হবে। দিব্যেন্দু মনে মনে হিসেব করে নেয় খুব বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, ঘরে ঢুকতে হবে আর দরজাটা বন্ধ করে ঘুমোতে হবে। যদিও ঘুম আর আসবে না, কিন্তু ঘরের বাইরে থাকার চেয়ে ভেতরে থাকাটা অনেক নিরাপদ। মনীষ আবার হাত ঘড়িটা দেখল, ঘড়িতে 8:10 হয়েছে। এই সময় দিব্যেন্দু যদি ঘরের বাইরে গিয়ে থাকে তাহলে তার চিৎকার শুনতে পাবে না। এতবার সে ডাকলো, তবে কি সে বাড়ির পিছন দিকে গেছে? একটা রাগ মনীষের মাথায় ছড়িয়ে পড়ে। এইবার দিব্যেন্দুটাকে এনে ভুল করেছি। আমি একা আসতাম, কোনো ঝামেলা থাকতো না। কথাটা সে বলে সামনের দিকে তাকায়। তারপর টর্চের লাইটে সে দেখতে পায় দরজার পাল্লা দুটো খোলা। এগোতে যেতেই দেওয়ালে ঝুলতে থাকা ঘড়িটার দিকে তার চোখ চলে যায়। সেখানেও 8:10 বাজে। বাবা, এত পুরনো একটা ঘড়ি এখনো চলছে? বাড়িতেও যদি কেউ না থাকে তাহলে ঘড়িটা চলছে কি করে? এই দিব্যেন্দু, আরে কোথায় গেলিটা কোথায়? এই আমার কিন্তু এবার কিচ্ছু ভাল লাগছে না ভাই। আরে এই দিব্যেন্দু। কথা বলতে বলতে বাইরে বেরোতেই একটা ঠান্ডা বাতাস যেন ঝাপটা মেরে যায় মনীষের গায়ে। টর্চের লাইট তাই এখনো চলছে। হ্যারিকেন কিংবা মোমবাতি হলে এক্ষুনি নিভে যেত। দরজাটা বন্ধ করতে করতেই টর্চের লাইটটা তুলে মনীষ পিছন দিকে তাকায়, আর ঠিক তখনই একটা ব্যাপার দেখে তার পাটা যেন মাটির সঙ্গে লেপ্টে যায়। ঘরের মেঝে বরাবর যেন একটা কি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে দরজার দিকে। ভালোভাবে বোঝা যায় না, কিন্তু বাইরে থেকে যাওয়া চাঁদের একটা সরু আলো আর তার সঙ্গে টর্চ লাইটের আলো মিলিয়ে বন্ধ হয়ে আসা দরজার ফাঁক বরাবর একটা আলো পড়ছে ভেতরে। আর সেই আলোতেই সেই মূর্তিটাকে এক মুহূর্তের জন্য মনীষ দেখে চমকে ওঠে। ওটা কি? ওটা মানুষ হতে পারে না। তাহলে ওটা
মেঝে বরাবর হাঁটছে তার দিকে। মনীষ চমকে উঠে দুপা পেছোতে যায়, আর এমন সময় সিঁড়িতে টাল সামলাতে না পেরে সে গড়িয়ে পড়ে নিচের দিকে। টর্চের লাইটের আবরণটা শক্তপোক্ত, তাই ভাঙে না, কিন্তু ছিটকে গিয়ে সে পড়ে এক পাশে। আর তার সঙ্গে সঙ্গে মনীষ বুঝতে পারে তার পায়ের কাছে চোট লেগেছে। কোনো রকমে সে পায়ের চোটটা নিয়ে উঠে বসে, আবার টর্চের লাইটটা তুলে নেয়। আরে কি হচ্ছে বলতো ঘরের ভেতরে? এই ওটা কি? এই এই তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিস না তো? হ্যাঁ, তখনও মনীষের মনে হচ্ছিল ওটা দিব্যেন্দু। দিব্যেন্দু ভয় দেখাচ্ছে, কিন্তু একটা সম্ভাবনা মাথায় আসছিল। দিব্যেন্দু যদি ভেতরে থাকে তাহলে দরজা খুলে বাইরে গেল কে? পায়ের ব্যথাটাকে কোনো রকমে প্রশমন করতে করতে উঠে দাঁড়ালো মনীষ। তারপর টর্চের লাইটটা নিয়ে নিচে রেখে দিল। বাইরে চাঁদের আলো যেভাবে বন্যা ছড়িয়েছে, তাতে টর্চ লাইটের আলোতে আর কোনো কিছু দেখা সম্ভব নয়। মনীষ ঘাসে নামল। তাড়াহুড়োতে সে খালি পায়ে এসেছে এখানে। ঠান্ডা স্নিগ্ধ ঘাসের ছোঁয়া পায়ে লাগতেই শরীরটা যেন কেমন শিরশির করে উঠল তার। একটা অদ্ভুত আনন্দ কেমন যেন গোটা শরীরটাই ভরে গেল। আর ঠিক তখনই মনীষের মনে হলো কারা যেন কথা বলছে। খুব আস্তে আস্তে হলেও কথা বলছে কেউ, আর কথাটা ভেসে আসছে বাড়ির পিছনের দিক থেকে। আরে দিব্যেন্দু, দিব্যেন্দু কার সাথে কথা বলছে? না, এই বাড়িতে তো আর কারো থাকার কথা নয়। আমরা এখানে শুতে যাবার আগে পর্যন্ত তো কেউ ছিল না। তাহলে কি সেই কেয়ারটেকার আবার ফিরে এলো নাকি? দেখি একবার ডেকে। এই দিব্যেন্দু, দিব্যেন্দু। কেয়ারটেকার ফিরে আসার সম্ভাবনা বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারল না মনীষ। সেটা ভাবতেই এগোতে লাগলো পিছনের দিকে। আর ঠিক তখনই মনে করতে লাগলো মামার বলে দেওয়া সেই কেয়ারটেকারের কথাগুলো। এই বাড়িতে আজ থেকে অনেক বছর আগে একজন লোক থাকতো। নাম ছিল হরিপ্রসন্ন হালদার। লোকটা ছিল একজন শিল্পী। লোকটা লিখত তো ভূতের গল্প, তবে লোকটাকে কেউ চিনত না। আর ওই ছদ্মনামের কিন্তু চাহিদা ছিল অনেক বেশি। তবে লোকটার একটা অদ্ভুত সমস্যা ছিল। লোকটা এমন অনেক কিছু কল্পনা করতে পারত যা অন্য কোনো লেখক বা অন্য কেউ কোনোদিন কল্পনা করতে পারত না। আর লোকটা যা কল্পনা করত তার সমস্ত কিছুই সে যেন নিজের চোখের সামনে দেখতে পেত। শোনা যায় যে সেই লোকটা গল্প লিখত রাতের বেলায়, আর তার গল্প পড়লে ছোট থেকে বড় সমস্ত মানুষের গায়ে কাঁটা দিত। একবার তো তার সঙ্গে দেখা করতে আসে এই বাড়িতে একটা লোক, তার পরিচিত। কথায় কথায় সে তার আশ্চর্য গল্প লেখার কথা লোকটাকে জানায়। হরিপ্রসন্ন তাকে জানায় যে, তুমি আর কোন লেখকদের সঙ্গে কথা বলেছ আমি জানি না, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই লিখি। আমি যা কল্পনা করি তা নিজের চোখের সামনে দেখতে পাই, আর তারপর সেটাই লিখি। তাতে তো সমস্যার কিছু নেই। তুমি যা কল্পনা করো সেটা চোখের সামনে দেখতে পাও, এমন অনেকেই দেখতে পায়। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। অনেক লেখকরা যা দেখতে পায় তা হলো তাদের কল্পনা, কিন্তু আমি যখন দেখতে পাই সেটা আমার সামনে একেবারে সত্যি হয়ে এসে দাঁড়ায়। এমন অদ্ভুত কথা এর আগেও শুনেছি আমি। কল্পনা শক্তি বেশি থাকলে অমন মনে হয়। কিন্তু তুমি আমায় দেখাতে পারবে? তুমি যা কল্পনা করেছো তাকে আমায় দেখাতে পারবে? তোমায় আমি আগেই বলেছি এখানে রাতের বেলা তুমি থেকো না। আমি তাই রাতের বেলা কখনো কারোর সঙ্গে থাকি না। রাত হলেই ওরা আসে, আমার মাথার মধ্যে আসে প্রথমে, তারপর তারপর আমার আশেপাশে আসে। হ্যাঁ, সেই কারণেই তো আমি লোকালয় ছেড়ে এত দূরে এখানে বাড়ি বানিয়ে থাকি, বুঝলে? হরিপ্রসন্নের কথা শুনে লোকটা হেসে ওঠে। তখন সন্ধে,
চেয়ার ছেড়ে উঠে বসে লোকটা হাসতে হাসতে বলে, দেখো, লেখকদের মাথা যে মাঝে মধ্যে একটু আধটু খারাপ গোছের হয় সে কথা আমিও জানি, কিন্তু তুমি যেসব কথা বলছো এ তো একেবারে অবিশ্বাস্য। তোমার মনে হয় ভালো কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন, না হলে এমনভাবে থাকলে তো সমস্যা। বেশ, তুমি যখন অবিশ্বাস করছো তাহলে তুমি থাকো আমার সঙ্গে। আজ রাতে তুমি আমার সঙ্গে আমার লেখার ঘরে থাকবে, আর তারপরেই দেখতে পাবে আমার কল্পনা নাকি সব সত্যি। লোকটা কিন্তু তখনও জানতো না আসলে সেদিন রাতে তার সঙ্গে সত্যি সত্যি কি হতে চলেছে। রাতের খাওয়া দাওয়া অবধি সবকিছুই স্বাভাবিক ছিল। হরিপ্রসন্ন স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলে। খাওয়া দাওয়া শেষ করে হরিপ্রসন্ন নিজের লেখার ঘরে গিয়ে বসে, লোকটিও সেই ঘরে গিয়ে বসে। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে দেয় হরিপ্রসন্ন। তারপর নিজের লেখার টেবিলে বসে পেন আর কাগজ নিয়ে লোকটি একটু দূরে বিছানার কাছে বসে হরিপ্রসন্নকে লক্ষ্য করতে থাকে। আলো জ্বলছে। তখন এ বাড়িতে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে। মৃদু একটা হলদেটে আলো জ্বলছে। হরিপ্রসন্ন একভাবে পড়ার টেবিলে পেনটাকে হাতে নিয়ে যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। লোকটা তখনও মনে মনে হাসছে। ওর এই প্রশ্নের এই পাগলামির মতো একটা স্পষ্ট উদাহরণ সে খুঁজে পাবে, তার চেয়ে বড় আর কি হতে পারে। লেখক হিসেবে হরিপ্রসন্ন বেশ বড় মাপের, আর ভূতের গল্পের বাজারে তার ভীষণ খ্যাতি। তার মধ্যে যদি এমন একটা দোষ খুঁজে বের করা যায় তাহলে সেটা অনেক বড়। লোকটি সে কারণেই অপেক্ষা করছিল। হঠাৎ করে দেখতে পায় হরিপ্রসন্ন খাতার দিকে তাকিয়ে কি যেন দেখে চলেছে একভাবে। বেশ কিছুক্ষণ লেখার পর হঠাৎ হরিপ্রসন্ন মুখ তুলে তাকায় ডান দিকের জানলার দিকে। তারপর বলে, যাও, ওই জানালাটা গিয়ে খোলো, দেখো বাইরে ও এসে দাঁড়িয়েছে, যাও যাও। আশেপাশে 15 মিনিট পর্যন্ত হেঁটে গেলেও কোনো লোকালয় নেই। উত্তর দক্ষিণ পশ্চিম তো বাদ দিলাম, এমনকি পূর্ব দিকেও অনেকটা হেঁটে না গেলে কাউকে পাওয়া যাবে না, আর তুমি বলছো। তার মুখের কথাটা শেষ হয় না। জানলার পাল্লাটা খুলতেই দেখতে পায় সত্যি সত্যি জানলার কাছে কারা যেন এসে ভিড় করেছে। আর সেই সময় হরিপ্রসন্ন আস্তে আস্তে পড়তে থাকে আর তার সঙ্গে সঙ্গে লিখতে থাকে। জানালার কাছে এসে দাঁড়িয়েছে ওরা, কালো কালো ছায়ামূর্তি। বাইরে থেকে ভেসে আসা অল্প চাঁদের আলোয় ওদের ভালোভাবে দেখা যায় না। একটা শিরশিরে ঠান্ডা হাওয়া জানালার পাল্লা ভেদ করে ভেতরে ঢুকে আসে। জানালার কাছে দাঁড়িয়ে থাকা লোকটাকে লক্ষ্য করে। তার নিঃশ্বাস তখন বাড়তে শুরু করেছে। জানালা খুলে যে এমন অবিশ্বাস্য কিছু দেখতে পাবে সেটা সে ভাবতেও পারে না। বাইরে তখন ছায়ামূর্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। 2, 3, 4, 5টা। হরিপ্রসন্ন ঠিক যেভাবে বলে চলেছে ঘরের মধ্যে ঠিক তেমনটাই ঘটে চলেছে। হরিপ্রসন্নের কথার একটু পরেই ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনটা তপতপ করতে লাগলো, আর জানলার গোড়াদের ফাঁক দিয়ে একটা কঙ্কালসার সরু হাত ঢুকে এলো ভিতরের দিকে। আর সেই হাতের আঙুলের শেষ প্রান্তের দিকে লম্বা কালচে লোকটার এখন তখন অবস্থা। সে ভাবতেই পারেনি এমন কিছু একটা হবে। জানলার ধারে দাঁড়িয়ে সে যেন পাথরের মতো হয়ে গেছে। গোটা শরীরে যেন এইমাত্র কেউ বরফ ঠেলে দিয়েছে। সে কোনো রকমে আমতা করে বলল, আপনি আপনি এসব বন্ধ করুন, এসব বন্ধ করুন আপনি। হরিপ্রসন্ন মুখ তুলে তাকালো। তার চোখের দৃষ্টি উজ্জ্বল। তারপর হরিপ্রসন্ন খাতায় কি যেন একটা লিখতেই হঠাৎ দরাম করে লোকটার সামনে খুলে যাওয়া সেই জানলার পাল্লাটা বন্ধ হয়ে গেল। জানলাটাকে এক হাতে চেপে ধরে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো লোকটা। সেখানে বসে পড়ে সে বলল, তার মানে আপনি এতদিন ধরে যে সমস্ত ভূতের গল্প লিখেছেন তার সবকিছু আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন? কি করব বলো তো, চোখের সামনে দেখতে পেয়েছি বলেই তো অমনভাবে সত্যি সত্যি লিখতে পেরেছি। তাহলে কি আর শুধু কল্পনা করে এমনভাবে লেখা যায়?
এতক্ষণ একটানা কথাগুলো বলে মনীষ চুপ করতেই দিব্যেন্দু বলল, তার মানে এই বাড়িটা আসলে সেই হরিপ্রসন্ন হালদারের? বড়ই অদ্ভুত লেখক। অনেক লেখকের অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এই প্রথমবার এমন একটা লেখকের গল্প শুনলাম। কিন্তু তুই এই গল্পটা খুঁজে পেলি কোথায়? ততক্ষণে ওরা হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে সেই মস্ত বড় কুয়াটার কাছে এসে পড়েছে। চাঁদের আলো ওদের চারপাশে ছড়িয়ে পড়ে সবকিছুই দেখিয়ে দিয়ে যাচ্ছে। কুয়োটা নতুন করে বাঁধাই করা হয়েছিল কোনো এক সময়। ওপরের দড়ি ধরে টানলে হয়তো এখনো জল উঠে আসবে। মনীষ কিছু না বলে এগিয়ে গিয়ে দড়িটাকে হাতে তুলে ধরে, তারপর টানতে লাগলো একটু একটু করে। নিচ থেকে জল ভরা বালতিটা উঠে আসার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে দিব্যেন্দু। আর শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বাথরুমের মধ্যে সেই জলের কথাটা তার মনে পড়ে গেল। মনীষ বলল, হরিপ্রসন্ন হালদার মরেছিল অদ্ভুতভাবে। একটা বালতির ভেতরে লোকটাকে চুবিয়ে কেউ ঢুকিয়ে দিয়ে গেছিল। শরীরটা সেখান থেকে বার করা যাচ্ছিল না। শেষে লোক ডাকিয়ে বালতি কেটে চোখ মুখ থেকে শুরু করে শরীরের হাড়গোড় সবকিছুই ভেঙে থেঁতে লেগেছিল। মনীষ যতই কথাগুলো বলছে ততই যেন দিব্যেন্দুর বুকের ভিতর দামামা বাজতে শুরু করেছে। তাহলে কি বাথরুমে যাকে সে অনুভব করতে পেরেছিল সেটা সেই হরিপ্রসন্ন হালদার? যখনই বালতিটা ওপরে উঠে এলো, একদম ওপরের দিকে তাকিয়ে মনীষ অদ্ভুত গলায় বলল, দিব্যেন্দু, একবার ওই জলের বালতিটার দিকে তাকিয়ে দেখতো। দিব্যেন্দু জলের বালতিটার দিকে তাকিয়ে দেখল, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতে পারল। জলের বালতিটার ভেতরে সত্যি সত্যি বসে আছে একটা মৃতদেহ। চেপে চুপে কোনোভাবে দেহটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বটে, কিন্তু যেটা আরো ভয়ঙ্কর সেটা হলো ওটার ঘাড়ের ওপর থেকে কেউ যেন নিখুঁতভাবে মাথাটা কেটে নিয়েছে। শব্দটা শুনে সে মনে করছিল সামনের দিকে কথা বলার শব্দ। তারপর আরো কিছু শুনতে পাচ্ছিল সে। অনেক দূর থেকে রাত জাগা পাখির ডাক ভেসে আসছে। মামার বলা কথাগুলো বারবার মনে পড়ছিল তার। মামা বলেছিল এই বাড়ির কেয়ারটেকারের সঙ্গে কথা বলে সে জানতে পেরেছে একটা আশ্চর্য কথা। বাবু, এ বাড়ি কিনতে চান, ভালো কথা, তাতে আমার চাকরি বাড়বে। কিন্তু আপনাকে তবু আমি বলবো ওই বাড়ি কিনবেন না। ওই বাড়ি ভালো নয়। কেন বলো তো? তা তো তোমারই লস। ওই বাড়ি আমি কিনলে যদি তোমায় কেয়ারটেকার রাখবো বলে ভাবি, সে তোমার লাভ হবে। উল্টে এই বাড়ি তুমি গছাতে পারলে তোমার বাবুদের কাছ থেকেও কিছু পাবে। সবকিছু কি টাকা দিয়ে হয় বাবু? টাকা ছাড়াও অনেক কিছু আছে। শুধু শুধু কেন এই বাড়িতে কাউকে ঢুকিয়ে তার বিপদ ডেকে আনবেন? এই বাড়িতে থেকে বাইরে যায় সে আর আগের মতো থাকে না বাবু। এই সত্যি করে খুলে বলো তো ব্যাপারটা কি? এ বাড়িতে আমি কেয়ারটেকার আছি অনেক বছর হয়ে গেল। যে একবার ওই বাড়িতে বাবুরা এই বাড়ি দেখে শুনে কলকাতায় ফিরে গেল, এখানে কেউ থাকবে না। আর তখন থেকেই আমি এখানে কেয়ারটেকার আছি। সারাদিন আমি এখানে থাকবো, কিন্তু রাতের বেলা আমি এখানে থাকবো না। রাতের বেলায় বাড়িতে ওরা আসে। কারা আসে? ও আমার কথায় একটা অদ্ভুত হাসি হেসেছিল। তারপর বাড়িটার দিকে অদূর চোখে তাকিয়ে থাকতে থাকতে বলেছিল, বাড়ি যে তৈরি করেছিল সে ওদের ডেকে আনতে পারত। আমাকে বলে রাত হলে তার কাছে ওরা এমনি এমনি এসে পড়তো। দোতলায় কি দিয়ে উঠে দোতলার কাছে একটা ছোট্ট ঘর আছে। ওই ঘরের মধ্যে কিছু একটা তো আছে বাবু। যে বালতির মধ্যে ওই বাবুকে পাওয়া গেছিল সেই বালতিটাও পড়েছিল ওই ঘরের দরজার কাছে। আমি অত কিছু জানি না বাবু, শুধু ওই বাড়িতে কিছু আছে, ও বাড়িতে না যাওয়াই ভালো। তুমি যখন বলছো তাহলে আমি একবার খোঁজ করে দেখব। তবে বাড়িটা সত্যি আমার পছন্দ হয়েছে। তেমন কিছু না, ও বাড়িতে কি আছে? তুমি কখনো কিছু দেখেছো? এলোমেলোভাবে অনেক কিছুই বলেছিল সে। তার কথা মামা সবটা বুঝে উঠতে পারেনি। তবে মামাও এইভাবে এলোমেলোভাবেই মনীষকে বোঝাতেই মনীষ সত্যিই হেসে উড়িয়ে দিয়েছিল।
কিন্তু যখন সেই কথাগুলো বারবার মনে হতো, আর তখনই হাতঘড়ির দিকে তাকিয়ে তার একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। হাতঘড়িতে প্রায় 8:30 বাজতে চলেছে। এইটুকু পথ হেঁটে আসতে এত সময় লেগে গেল। দৃশ্যটা দেখে ছিটকে গিয়েছিল পিছনের দিকে। দিব্যেন্দু দড়ি হাতে তখনও দাঁড়িয়ে আছে। চাঁদের আলো মনীষের গায়ে এসে পড়েছে, কিন্তু তাকে এখন আর মনীষের মতো মনে হচ্ছে না। তার বদলে মনে হচ্ছে একটা লম্বাটে মধ্যবয়স্ক মানুষ। তার মাথার চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে, মুখে একটা অদ্ভুত ফ্যাকাশে হাসি। তখনও সে নিজের হাতে ধরে রয়েছে কুয়ো থেকে তুলে আনা দড়িটা। এইবার সেটা সে ছেড়ে দিল। শব্দ করে বালতিটা নামতে লাগলো নিচের দিকে। এবার এই লোকটা একটা অচেনা গলায় বলতে লাগলো, ওরা আমাকে ছাড়েনি। এই বাড়িতে যারা আসে তারা কাউকে ছাড়ে না। ওই দেখো তোমার পেছনে এসে দাঁড়িয়েছে ওরা। দিব্যেন্দু চোখের পলকে পিছন দিকে তাকালো আর দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে তার পিছনে। দিব্যেন্দু কিছু বুঝে ওঠার আগেই একটা ধাক্কা সে পিছন থেকে অনুভব করল। সে হুড়মুড়িয়ে গিয়ে পড়ল কুয়োর ভেতরে। প্রচণ্ড একটা চিৎকার করে উঠল দিব্যেন্দু, কিন্তু সেই চিৎকার যেন চাপা পড়ে গেল একটা উৎকট হাসির শব্দে। হরিপ্রসন্ন হালদার হাসছে। তার হাসি যেন কুয়ার ভেতরে বকবক করে শব্দ করে ছড়িয়ে পড়ছে জলের মতো। নিচে এসে পড়তেই আরও একটা ব্যাপার বুঝতে পারল দিব্যেন্দু। জলের তল নেই। শুধু তাই নয়, সেই জলের মধ্যে যেন গিজগিজ করছে কয়েকটা মৃতদেহ। মনীষ সামনের দিকে হেঁটে আসছিল। ঠিক তখনই যেন হঠাৎ করে চারপাশে সেই শব্দটা থেমে গেল। একটু আগে দূরের দিকে কাকে যেন দেখতে পেয়েছিল মনীষ, কিন্তু তখন মনে হলো সেখানে কেউ নেই। চাঁদের আলোয় ঠিক সেইখানটাতে যেন দাঁড়িয়ে দিব্যেন্দু ছিল। একটা অচেনা গলায় দিব্যেন্দু বলল, মনীষ, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। মনীষ পিছন দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। দিব্যেন্দু ডাকছে দরজার কাছ থেকে। মনীষ একবার মাথা চুলকালো, তারপর যত দ্রুত সম্ভব হেঁটে গেল দরজার কাছে। ততক্ষণে নিজের হাতের টর্চের লাইটটা তুলে ফেলেছে। দিব্যেন্দু বলছে, আরে আর বলিস না, বাথরুমে গিয়ে কী যে হলো। বাথরুমের দরজাটা ভেতর থেকে লক হয়ে গেল। কত ডাকলাম, চিৎকার করলাম, কিন্তু কিছুতেই তুই শুনতে পেলি না। মনে হলো তুই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিস, অথচ আমার চিৎকার শুনতেই পাচ্ছিস না। কিন্তু তুই যদি বাথরুমে আটকে থাকিস তাহলে বাইরে দরজা খুললো কে? আর আমি তো নিজের চোখেই দেখলাম যে তুই দরজা খুললি, তুই বাইরে বেরিয়ে এলি। আমি বিছানা থেকে উঠেছি ওই 8টা, আর এখন তো 9টা মতো বাজে। কি যে বলিস! আমি বিছানা থেকে উঠলাম তখন মাত্র 7টা বাজে। বাথরুম থেকে এসেছি মিনিট 10 হলো। কতক্ষণ হবে দেখ। দিব্যেন্দু তার হাতটা তুলে দেখল। তার হাত ঘড়িতে এখন বাজে 7:10। তার ঘড়িটা দেখে মনীষ আবার নিজের হাত তুলল। অবাক কাণ্ড, তার ঘড়িতেও 7:10। তাহলে বিছানা থেকে ওঠার পর এতক্ষণ সময়টা যে কেটে গেল, সেই সময়টা কোথায় গেল? মনীষের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। আরে কি হলো, চিন্তা করছিস কেন? আমার সঙ্গে আয়, তোকে একটা জিনিস দেখাবো। আয়। দিব্যেন্দুর কথা শুনে মনীষ অবাক হয়ে গেল। কি জিনিস দেখাবে এখন দিব্যেন্দু? এমনিতেই বিছানা ছাড়ার পর থেকে তার মাথাটা ঘেঁটে রয়েছে। সিঁড়ির কাছে উঠে এসে মনীষ বলল, আচ্ছা, রাতের বেলা কিন্তু ভাই দোতলায় না গেলেই ভালো হয়। কাল সকালে যাব না হয়। মামা বলেছিল জায়গাটা খুব একটা ভালো নয়। একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল মনীষের মধ্যে। দিব্যেন্দু পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। চারপাশটা অন্ধকার। ঘরের ভেতরের অন্ধকারের মাঝে টর্চের আলোতে খালি সিঁড়ির কাছটা আলোকিত হচ্ছে। ধুলো জমে আছে, তার ওপরে তাদের পায়ের ছাপ উঠেছে।
কিন্তু হঠাৎ করে মনীষের মনে হলো ধুলো জমা সিঁড়ির ওপরে একটা পায়ের ছাপ রয়েছে। তবে সেটা নিচ থেকে ওপরে যাওয়ার নয়, ওপর দিক থেকে নিচে নেমে আসার। তার মানে উপর থেকে কেউ একজন নিচের দিকে নেমে এসছে। মনীষ চমকে উঠে দিব্যেন্দুর জামার কোণটা চেপে ধরল। দিব্যেন্দু, ওই পায়ের ছাপগুলো দেখ। পায়ের ছাপগুলো উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। তার মানে আজকে এখানে কেউ ছিল। আমি বিকেলের দিকে বাড়িতে ঢোকার সময় এই জায়গাটা ভালো করে দেখেছি, তখন কিন্তু কোনো পায়ের ছাপ ছিল না। তার মানে ওপর থেকে কেউ নিচে নেমে এসেছিল। দিব্যেন্দু কোনো উত্তর দিল না। মুখের ওপর আঙুল রেখে ইশারায় চুপ করতে বলল মনীষকে, যেন উপরে কেউ একটা আছে। সে ওদের কথা শুনতে পেলে সমস্যা হবে। আস্তে আস্তে ওরা সিঁড়ির বাঁকের কাছে এসে পৌঁছল। তারপর আবার উঠে এলো ওপরের লম্বা বারান্দার মতো জায়গাটার পাশে। বড় বড় দুটো ঘর রয়েছে, একদম শেষের দিকে একটা ছোট্ট ঘর। দিব্যেন্দু আস্তে আস্তে বলল, এই ঘরটার কথাই মামা বলেছিল না তোকে? বলেছিল না যে ওই ঘরের কাছেই প্রত্যেকবার একটা করে স্টিলের বালতি পড়ে থাকতে দেখা যায়? ওই কেয়ারটেকারও তো বলেছিল এই সমস্ত কথা। হ্যাঁ বলেছিল, কিন্তু তুই জানলি কি করে? আমি জানি ওই ঘরে আরেকটা জিনিস আছে, সেটা দেখার জন্যই তোকে আমি নিয়ে যাচ্ছি। আয়। মনীষের মনে হলো পিঠের কাছটায় একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এতক্ষণ ধরে যে সিঁড়ি বেয়ে ওরা উপরে উঠে এসেছে, সেই সিঁড়ির তলার দিকে কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। আগে আগে হাঁটতে থাকা দিব্যেন্দু বলে চলে, এই বাড়িতে ওরা আছে। ওরা অনেক সময় ধরেই বাড়িতে আছে। কেন জানিস? এই জমিটা সবসময় ছিল একটা কবরস্থান। তারপর সেই কবরখানা আস্তে আস্তে বুঝে যায়। সেই মাটির ওপরেই তৈরি হয় এই বাড়ি। ওদের জায়গায় এই বাড়িটা তৈরি হয়েছে বলে ওরা সব সময় বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু ওদের দেখতে পেত, ওদের সঙ্গে এখানে থাকতো। তারপর এই ঘরের মধ্যে একদিন। কি, কার কথা বলছিস? ওই কুয়োর মধ্যে বালতির মাঝে যার মৃতদেহ পাওয়া গিয়েছিল, তার মাথাটা কোথায় ছিল জানিস? তার মাথাটা ছিল এইখানে। কথা বলতে বলতে ওরা হাঁটতে হাঁটতে দোতলার বারান্দা পেরিয়ে সেই ঘরটার কাছে এসে পড়ে। ভাই, মামা বলে দিয়েছে যাই হয়ে যাক না কেন, এই দরজা খোলার কোনো প্রয়োজন নেই। সেই ওখানে যা থাকে থাকুক। এই বাড়িটা কিন্তু ওরা বারবার খুলতে বারণ করে দিয়েছিল। এটা না খুলে যে তুই কিছুই বুঝতে পারবি না। ওরা যে এখনো আছে, ওইখানেই আছে। ওই দেখ, ওই দেখ দেখ দেখ, কারা যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। দিব্যেন্দুর কথা শুনে পেছন দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে দেখতে পায় উপরের দিকে উঠে আসছে একটা কালো ছায়া মূর্তি। দিব্যেন্দু তখন অদ্ভুতভাবে হাসছে আর বলছে, একের পর এক কালো ছায়া সিঁড়ি বেয়ে উঠে আসলো উপরের দিকে। হাতের দৃষ্টি দরজার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা একজনের ওপর। দরজার তালা মট শব্দ করে ভেঙে গেল, আর ঠিক সঙ্গে সঙ্গে একটা প্রবল ধাক্কায় ঘরের দরজা খুলতেই দেখা গেল ঘরের ভেতরে মেঝের উপরে পড়ে আছে একটা কাটা মাথা। ঠিক এক পাশে একটা চেয়ার টেবিল। এই টেবিলের উপরেই বসে আছে কে একজন। এক মুহূর্তের জন্য সেটাই মনে হয়েছে, কিন্তু তারপরেই মনে হলো না, সে একটা ফাঁকা ঘরের মধ্যে চার্জের লাইটের আলোতে। আর কিচ্ছু দেখা যায় না, গোটা ঘর যেন ঘুটঘুটে অন্ধকার। শুধু একটা চেয়ার আর তার সামনে থাকা একটা টেবিল। সেই টেবিলের উপর একটা কাগজের কলম রাখা রয়েছে। মনীষ কিছু বলতে যাওয়ার আগেই এক পাশ থেকে দিব্যেন্দুর বদলে শোনা গেল হরিপ্রসন্নের গলা। এই ঘরেই আছে, ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। হরিপ্রসন্নের সেই অদ্ভুত গলা শুনে
মনীষ কিন্তু তার দিকে তাকালো না, তাকালো সামনের দিকে। অন্ধকারটা যেন আস্তে আস্তে বাড়ছে। কখন যেন হরিপ্রসন্ন একটা হাতের ধাক্কায় মনীষকে ছিটকে দিল ভিতরের দিকে, আর তারপরেই দরজাটা দরাম করে একটা শব্দ হয়ে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মনীষের মনে হলো ঘরের ভিতরে সে একা নেই, তার সঙ্গে আরো অনেকেই আছে। আর ঠিক তখনই একসঙ্গে অনেকগুলো গলা একসাথে চিৎকার করে ডেকে উঠল মনীষের নাম ধরে। অন্ধকারে মনীষ দেখতে পেল না দোতলার বারান্দার শেষের এই ঘরের মধ্যে আর আছেটা কি। হ্যাঁ দেখেছি, তবে তেমন কিছু নেই মামা। তবে দোতলার একদম শেষের দিকে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরটা আমরা খুলিনি। কিন্তু এই 3 দিনের মধ্যে তুই আমার সঙ্গে একবারও যোগাযোগ করলি না, ফোন করলাম ধরলিও না। আরে না না, এই এমনি ঘুরে ঘুরে দেখছিলাম এই দিকটা। তাছাড়া ফোনটা তো আমার ঘরেই ছিল। তুমি তাহলে বাড়িটা কিনেই ফেলো, বুঝলে? আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। আরে এখন কোথায় বেরোবি? সন্ধে হয়ে গেছে, এখন আর বেরোতে হবে না। এমনিতে আজকেই ফিরলে এখন বিশ্রাম। না মামা, আমাদের একটু কাজ আছে। তোমার কাজ তো হয়ে গেছে, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ চল মনীষ। অবাক হয়ে তার মামা জগদীশ হালদার তাকিয়ে থাকে তাদের চলে যাওয়ার পথের দিকে। অদ্ভুত শান্ত লাগছে মনীষ আর দিব্যেন্দুকে। ওরা তো এত শান্ত নয়, বিশেষ করে দিব্যেন্দু একটু বেশিই চঞ্চল। সবসময় এটা ওটা বলে হাসি মজাতে ভরিয়ে রাখে সবকিছু। কিন্তু ওরা দুজন হেঁটে যাচ্ছিল স্থিরভাবে, যেন পাথরের 2 মূর্তি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে অফিসের 3 তলার ওই উইংটা পেরিয়ে। কি মনে হতে জগদীশ হালদার বাইরে বেরিয়ে আসে। দরজার কাছ থেকে মুখটা বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে দিব্যেন্দু আর মনীষ হাঁটছে উইংয়ের একেবারে শেষ প্রান্তে, আর সেইখানকার লাইটটা মাঝে মাঝে দপদপ করে জ্বলছে আর নিভছে। ওরা পেরিয়ে যেতেই লাইটটা আবার আগের মতোই জ্বলতে লাগলো। ঘরে এসে মাথায় হাত দিয়ে জগদীশ হালদার বসে পড়ল। ভুল হয়ে গেল কি? ওখানে মনীষ আর দিব্যেন্দুকে পাঠানো বোধ হয় একটু বেশি রিস্কি হয়ে গেল, তাই না? যা, কাল সকালে ওদের সঙ্গে একবার কথা বলবো। সেই রাতে হারিয়ে যায় মনীষ আর দিব্যেন্দু, আর কোনোদিনও কেউ ওদের কখনো খুঁজে পায়নি। জগদীশ হালদার খোঁজ নিয়ে দেখেছিল অবনী হালদার কলকাতায় ফিরে এসে মাত্র একদিন সকলের সঙ্গে ছিল, তারপরেই হারিয়ে গিয়েছিল। অবনী হালদার একটা উপন্যাস লিখে গিয়েছিল, তার নাম ছিল হরিপ্রসন্নের বাড়ি। একটু কৌতূহল হলো জগদীশ হালদারের, কে এই হরিপ্রসন্ন, আর অবনী হালদার ফিরে আসার আগেই সেই উপন্যাসটা লিখেছিল কি? ওটা কি এখনো আছে? তাকে দেখতেই হবে। মনীষ আর দিব্যেন্দুকে হারিয়ে জগদীশ হালদার খুঁজতে লাগলো আজ থেকে 200 বছর আগে অবনী হালদারের নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগে লেখা উপন্যাস হরিপ্রসন্নের বাড়িটাকে। আগে জানতেই হবে মথুরা নামের একক ছাত্র স্টেশনের সেই পরিত্যক্ত বাগান বাড়িতে আসলে কি আছে, না হলে তার ঘুম হবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন হরিপ্রসন্নের বাড়ি, রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠে আমাদের সাথে ছিল আলাপন, গল্পের সূত্রধার এবং অবনীর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌরভ, পার্থ, আর্য, নীল এবং সৌমদী। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।